হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি গেম আর্ট সিরিজের প্রথম পর্বে। আর এই পর্বে আমরা দেখব যে কীভাবে সিমলেস টাইলস আঁকতে হয়। এটা খুবই বেসিক, আর এটা নিয়ে আমরা কিছু কথা বলবো, আমার কিছু থট প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। এই তো, আর চলুন শুরু করা যাক। সো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে কিছু প্রশ্নের উত্তর প্রথমেই জেনে রাখা। মানে আপনি কেন আঁকছেন, কার জন্য আঁকছেন, বা আপনার আঁকার পারপাসটাই কী। সেই কিছু বেসিক প্রশ্নের যদি উত্তর আপনি শুরু থেকেই জানেন, তার মানে কিন্তু আপনার কাজটা করা সহজ হবে। আর প্রথমে মুড বোর্ড তৈরি করতে করতে কিন্তু আপনার একটা কাজের ফ্লো বা কাজের যে একটা থট প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে যায়। আর তারপর হতে পারে যে আপনি কেন আঁকছেন, পারপাসটাই কী। আপনি কোনো গেমের জন্য আঁকছেন নাকি কোনো একটা অ্যানিমেশনের জন্য আঁকছেন, এরকম কিছু। যদিও আমি এটা গেমের জন্যই আঁকছি, সেক্ষেত্রে আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। ধরেন আপনি গেমের অনেক দূরের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা গাছ আঁকছেন। সেই গাছটা আঁকতে আসলে সবাই জানে, যে আপনার প্রডিউসার জানে, লেভেল ডিজাইনার জানে, গেম ডিজাইনার জানে যে এটা আঁকতে আসলে 1 ঘন্টার বেশি লাগার কথা না। তারা কিন্তু এটা ভেবেই কিন্তু টাইম ম্যানেজমেন্টটা তৈরি করে ফেলে। কিন্তু আপনি যদি এসবকে তোয়াক্কা না করে, আপনি এসব নিয়ে চিন্তা না করে যদি আপনি আপনার মতো আঁকা শুরু করে দেন, এবং দেখা গেল যে 1 ঘন্টার কাজ যদি আপনি 10 ঘন্টায় শেষ করেন, পুরো টাইম ম্যানেজমেন্টে কিন্তু একটা গরমিল লেগেই যাবে। সেই জন্যই এই বেসিক কিছু কোশ্চেনের অ্যান্সার আপনাকে শুরু থেকেই জানতে হবে। আর এক্ষেত্রে আপনার সময় নষ্ট হবে না, এক্সট্রা কোনো কাজও করার দরকার হবে না। তারপরে যে ধাপ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে স্কেচ বা কনসেপ্ট। আর সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো যে আপনি কোনো কিছু শুরু করার আগে অ্যাটলিস্ট 3টা ভেরিয়েশন বা 3টা স্কেচ আপনি কিন্তু, মানে রাফ ড্রয়িং যেটা আমরা বলি, সেটা আপনি করে নিতে পারেন। সেটা যদি আপনি নিজের জন্য আঁকেন, তারপরেও সেই একই জিনিসটা ফলো করুন, কারণ এটা একটা গুড প্র্যাকটিস। কারণ এতে হয় কি, যে আপনার এই 3টা ভেরিয়েশন তৈরি করতে করতে কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু একটা চিন্তা চলতেই থাকে। তার মানে এই চিন্তাটা কিন্তু আস্তে আস্তে অনেক ম্যাচিউর হয়, যে প্রথমে যে জিনিসটা আঁকলাম, তারপরে যদি এটা একটা ভেরিয়েশন আমরা তৈরি করতে চাই, তার মানে আপনি একটা নতুন কিছু অ্যাড করছেন, আর নতুন কিছু অ্যাড করার জন্য নতুন একটা চিন্তা আপনাকে করা লাগছে। সো সেক্ষেত্রে আপনার ড্রয়িংটা আগের থেকে অবশ্যই ভালো হবে। আর সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন, ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি তাকে এই ধরনের প্রায়োরিটি দিচ্ছেন বা ডিসিশন মেকিংয়ে তার হেল্প চাচ্ছেন, সেক্ষেত্রে সে কিন্তু খুশি হবে, এবং আপনি কিন্তু ভবিষ্যতে তার কাছ থেকে আরও কাজ পেতেও পারেন। আর এটা একটা ভালো প্রফেশনাল ওয়েও অবশ্যই। এখন আমরা দেখতে পারি যে আসলে টাইলস জিনিসটা কী। সেই জিনিসটা যদি আমরা এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে গেমের পারফরমেন্সকে আরও বেটার করার জন্য একটা জনপ্রিয় একটা মডিউলার ওয়ে। এখন ধরেন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আপনার ঘরের যে টাইল, আপনি দেখবেন যে একটা ব্লক, একটা স্কোয়ার দিয়ে কিন্তু আপনার পুরো বিল্ডিং বলবো না, পুরো ফ্লোরটা কিন্তু তৈরি করা। তার মানে কি, ওই একটা অ্যাসেট, আপনি যদি এটাকে ডিজিটালভাবে চিন্তা করেন, তার মানে ওই একটা অ্যাসেট দিয়ে কিন্তু আপনার পুরো বিল্ডিংয়ের, পুরো অ্যাপার্টমেন্টের ফ্লোরটা কিন্তু তৈরি। তার মানে ওই একই জিনিস বারবার রিপিট করে 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 কিন্তু আপনি একটা ওয়ার্ল্ড, মানে আপনি একটা পুরো ফ্লোর তৈরি করে ফেলতে পারছেন। তার মানে আপনার গেমের সাইজটা কিন্তু অলরেডি অনেক কমে গেল। আর কমে যাওয়া মানেই হচ্ছে এর পারফরমেন্স বা স্পিড কিন্তু আর ল্যাক হবে না, সবসময় চলতে থাকবে, এবং অনেক লো এন্ডের মোবাইল ডিভাইসে কিন্তু আপনার এই গেমটা চলতে পারে। সো এই ধরনের অনেক কিছু মাথায় রেখে কিন্তু এই টাইল জিনিসটা এতটা জনপ্রিয়। এখন আমি যদি আমার কাজের স্টাইলের ক্ষেত্রে বলি, যে আমি এই ধরনের কাজ আমি একটু পেইন্টারলি করার চেষ্টা করি সবসময়। এই জন্য আমি কী করি, যে আমার স্কেচ বা আমার রাফ ড্রয়িংয়ের সাথে সাথে কিন্তু আমি কালারিংটাও মাথায় রাখি। যেমন এক্ষেত্রে আমার চিন্তা ছিল যে আমি আঁকবো একটা সাইফাই ফ্লোর, এবং এর কালার হবে স্টিলের কালার, যেটা একদম ঝা চকচকে হবে না, বাট একটু পুরানো, একটু মরিচা পড়া। তো এই জন্য আমি কিন্তু একটু জায়গায় জায়গায় কিন্তু এক ধরনের তামাটে কালার ব্যবহার করার চেষ্টা করেছি। স্টাইলের কথা বলতে গেলে, যেমন একই সাথে স্কেচ এবং কালারটা ইম্প্রোভাইজ করার মূল কারণটা হচ্ছে যে দুইটা জিনিসই একই সাথে ডেভেলপ করা। এতে কি হবে, যে আমার কনসিস্টেন্সিটা কিন্তু বজায় থাকবে, এবং
আমার কালারটা কিন্তু আস্তে আস্তে ম্যাচিউর হবে। ওই যে স্কেচের মতো আমি যত চেষ্টা করবো, যত থিঙ্কিং করবো এটা নিয়ে এবং যতটাই ইমপ্লিমেন্ট করব, তার মানে কিন্তু আমার জিনিসটা আরও আগের থেকে দেখতে সুন্দর হবে। আর একটা এই ধরনের সিমেট্রিক্যাল ডিজাইন করার ক্ষেত্রে আপনি কিন্তু ফটোশপের সিমেট্রি টুলটা ইউজ করতে পারেন। এটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং এবং অনেক ধরনের রুলার কিন্তু এখানে আপনি পাবেন। এক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। সো এই ধরনের ফটোশপের কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনাকে নিতেই হবে। সো আপনার ডিজাইনটা যদি আপনার মন মতো হয়ে যায়, এখন কিন্তু আপনার ডিজাইনটাকে একটা সিমলেস ডিজাইন বা সিমলেস স্টাইলে পরিবর্তন করার পালা। আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার অফসেটে গিয়ে সেটাকে চেঞ্জ করে আপনার জায়গা মতো এডিট করতে হবে। মানে আপনার যে জায়গায় এডিট করাটা দরকার ঠিক সে জায়গায়। আর যদিও এই ব্যাপারটা হোল প্রসেসটা কীভাবে করতে হয় আমি একটু পরেই আপনাকে আরও বিস্তারিত এবং নর্মাল স্পিডে আমি দেখাবো। তাহলে চলুন এবার আমরা দেখে আসি যে আপনার ডিজাইনটা সিমলেস হচ্ছে কিনা সেটা আমরা ফটোশপে কীভাবে দেখব বা কীভাবে বুঝবো। ধরুন এটা আমার অলরেডি ফাইনাল কাজ, বাট তারপর আমি বোঝানোর জন্য এটার বর্ডারে একটা কালার আমি ব্যবহার করলাম এবং এটা আপাতত দৃষ্টিতে তেমন আহামরি কিন্তু কোনো চেঞ্জ মনে হচ্ছে না। বাট আপনি যখন এটাকে ফিল্টারে গিয়ে তারপর আদার, তারপর অফসেট এবং এই প্যারামিটারটা যখন চলে আসবে এবং আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় একটা ব্যবধান, এবং এই জিনিসটা কিন্তু থাকলে আপনার জিনিসটা সিমলেস মনে হবে না, মানে আপনার ডিজাইনটা কিন্তু আর দেখতে সিমলেস মনে হবে না। এবং এই প্যারামিটারটাকে এদিক সেদিক করেই হরিজন্টাল এবং ভার্টিক্যাল এবং আরেকটা জিনিস র্যাপ অ্যারাউন্ড জিনিসটা কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। আর এটা এদিক সেদিক করে কিন্তু আপনি আপনার কাজের যেখানে আপনার কাজটা করতে হবে বা এক্সট্রা আপনার যদি কোনো একটা স্পট থাকে যেটাকে আপনাকে মিশিয়ে দিতে হবে, সেই জিনিসটা আপনি খুঁজে পাবেন। এবং আমার সাজেশন হবে যে আপনি এই জিনিসটা মাঝখানে রেখে তারপর ডিজাইনের প্রবলেমটা সলভ করা। এটা আমি এখন করছি, যদিও এটা দেখানোর জন্য জাস্ট, বাট আপনি আপনার স্টাইল অনুযায়ী আরও ভালোভাবে করতে পারবেন বলে আমি আশাবাদী। আরেকটা আমি জিনিস বলতে চাই, সেটা খুব একটি ইম্পর্ট্যান্ট একটা সাজেশন, যে আপনি যখন সিমলেস স্টাইল তৈরি করে ফেলবেন, মানে একটা ব্লক তৈরি করে ফেলবেন, এর কিন্তু বর্ডারে কখনই কাজ করা যাবে না। শুধুমাত্র যত ধরনের চেঞ্জ বা যত ধরনের ভেরিয়েশন আপনি তৈরি করতে চান সেটা কিন্তু শুধুমাত্র এর মাঝ বরাবর তৈরি করতে হবে, জাস্ট লাইক দ্যাট। এই প্রথমটা কিন্তু আমার সেই বেস বা বেসিক যে টাইলটা সেটা, এবং তারপর যে আর বাকি যে দুটো সেটা কিন্তু আমি জাস্ট মাঝখানে একটা ডিজাইন বা কোথাও একটা টাইলের ভাঙা অংশ আমি এঁকে একটা ভেরিয়েশন আঁকার চেষ্টা করেছি। আর এই ভেরিয়েশন তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু এমনভাবে আঁকতে হবে যাতে আপনার এই কনসিস্টেন্সিটা ব্রেক না হয়, মানে সব ভেরিয়েশন যাতে দেখতে মানে মনে হয় যে এরা একই টাইলের অন্তর্ভুক্ত, যদি আপনি সিমলেস জিনিসটা মেনটেন করতে চান। এখন আমরা এই 3টি ভেরিয়েশন দিয়ে কিন্তু একটা তৈরি করে ফেললাম বড় একটা ফ্লোর। আর আপনি যদি টপ ডাউন ক্যামেরার ভিউয়ের যদি গেম আপনি তৈরি করেন, দিস ইজ এনাফ ফর ইউ। আর আমার মনে হয় আমি আমার পারপাস অনুযায়ী এটা আমার জন্য পারফেক্ট ছিল, এর থেকে বেশি আর আমার দরকার ছিল না। বাট আমি যেহেতু টপ ডাউন গেমের জন্য আঁকছি না, আমার একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে দরকার ছিল, আর সেক্ষেত্রেই আমি ব্যবহার করে ফেললাম ব্লেন্ডার 3D। ওই একই পিএনজি জাস্ট ব্লেন্ডারে এনে কিন্তু আমি একটা আমার ক্যামেরা এবং লাইট সেট করে একটা সুন্দর একটা কিন্তু এনভায়রনমেন্ট আমি কিন্তু তৈরি করে ফেললাম। আর এই সেম কাজটা কিন্তু আপনি ফটোশপে করতে পারেন, বাট ফটোশপে করলে যে জিনিসটা হয় যে পার্সপেক্টিভটা অনেকটাই গোলমেলে লাগে দেখতে, কারণ যেহেতু এখানে আমি অনেকগুলো স্কোয়ার ব্যবহার করে জিনিসটা ডিজাইন করা, সেক্ষেত্রে একটা স্কোয়ার অনেক বড় বা অনেক ডিস্টর্টেড লাগে। এই জন্য আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রবলেম সলভিংয়ের জন্য আপনি যে কোনো ধরনের 3D সফটওয়্যারের হেল্প নিতে পারেন। আরেকটা কথা, আর যেহেতু এই পর্বটা অলরেডি অনেক বড়, তাই আমি 3D ইমপ্লিমেন্টেশনটা নিয়ে বা কীভাবে আমি করলাম সেটা আমি দেখালাম না। বাট যদি আপনি জানতে চান কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি হয়তো এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও, খুবই ছোটো একটা ভিডিও, কারণ এটা করতে বেশি সময় লাগে না,
সে ধরনের একটা ভিডিও বানাতে পারি। তো আশা করি আপনারা নতুন কিছু শিখেছেন এই পর্ব। এই তো দেখতে দেখতে শেষ হয়ে গেল নতুন একটা সিরিজের নতুন একটা পর্ব। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করুন। কথা হবে নতুন কোনো একটা পর্বে। ভালো থাকবেন।